প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রার্থনা করব এই অতিমারির সময় তোমরা প্রত্যেক দিন যেন ভালো থাকো। তো আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব তা হলো আলো নাটকের হাতে কলমের তৃতীয় পর্যায়। তো তৃতীয় পর্যায়ে হাতে কলমের যে পাঠ যতটুকু আমাদের বাকি ছিল আজকে তা আমরা সম্পূর্ণ করব। তাহলে আগের দিনের যে পাঠ তোমাদেরকে আমরা দিয়েছিলাম সেটা তোমরা অলরেডি পেয়ে গিয়েছো, এবং এরপরও একটি পাঠ আমাদের রয়েছে, এবং আজকে সেই শেষ পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের আলো নাটকের হাতে কলমের তৃতীয় পর্যায়ের পাঠ। পৃষ্ঠা কত? 87-88 পৃষ্ঠা এবং 88 পৃষ্ঠার যে হাতে কলমের যে অংশটুকু রয়েছে তা আমরা আজকে শেষ করব। আমরা আগের ক্লাসে হাতে কলমের আলো নাটকের 8 দাগ অবধি পড়েছিলাম। আজকে আমরা শুরু করব 9 দাগ থেকে। 9 দাগে তোমরা একটু বইটা খুলে নাও। দেখো আমরা এই 8 দাগ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব 9 দাগ থেকে। 9 দাগে বলা রয়েছে নিচের বর্ণগুলি কোনটি কি তা পাশে টিক চিহ্ন দিয়ে বোঝাও বা রাইট চিহ্ন দিয়ে বোঝাও। দেখো এখানে কতগুলো বর্ণ রয়েছে। আমাদের বইয়ের বাঁ পাশে, বইয়ের যে ছকটা রয়েছে সেই ছকের বাঁ পাশে কতগুলি বর্ণ রয়েছে। সেই বর্ণগুলি কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ, কোনটি অঘোষ এবং কোনটি সঘোষ তা আমাদের এই শব্দগুলি থেকে, এই বর্ণগুলি থেকে বেছে নিয়ে তার পাশে সঠিক চিহ্নটি বা রাইট চিহ্নটি দিতে হবে। তাহলে চলো আমরা প্রথমে ছকটা কেটে নিই। তো তোমরা এই ছকটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা যে ছকটি এখানে করে দিয়েছি তার
বাঁদিকে কিছু বর্ণ আমরা রেখেছি এবং সেই বর্ণগুলির উপরে হেডিংয়ে রয়েছে অল্প প্রাণ, রয়েছে মহাপ্রাণ, রয়েছে সহজ, রয়েছে সঘোষ। এই বর্ণগুলি কোনটি কি তা আমরা রাইট চিহ্ন দিয়ে এবার বোঝাবো। তাহলে প্রথমে রয়েছে আমাদের ক। ক হচ্ছে অল্প প্রাণ অঘোষ বর্ণ। ক কি হলো? অল্প প্রাণ অঘোষ বর্ণ। ক কিন্তু মহাপ্রাণ নয়, সঘোষ নয়। ক কি? অল্প প্রাণ এবং অঘোষ বর্ণ। তারপরে রয়েছে ছ। তারপরে দেখতে পাচ্ছ রয়েছে ছ। ছ কিন্তু মহাপ্রাণ এবং অঘোষ একটি বর্ণ। ছ হচ্ছে মহাপ্রাণ এবং অঘোষ একটি বর্ণ। তারপরে রয়েছে খ। খও কিন্তু মহাপ্রাণ এবং অঘোষ একটি শব্দ বর্ণ। এগুলি কিন্তু বর্ণ, শব্দ নয়, মার্জনা করবে। খ হচ্ছে মহাপ্রাণ এবং অঘোষ একটি বর্ণ। তারপরে রয়েছে দ। দ হচ্ছে অল্প প্রাণ এবং সঘোষ একটি বর্ণ। দ হচ্ছে অল্প প্রাণ ও সঘোষ বর্ণ। ব হচ্ছে অল্প প্রাণ এবং সঘোষ বর্ণ। ঘ হচ্ছে মহাপ্রাণ ও সঘোষ বর্ণ। ঘয়ের পরে রয়েছে চ। চ হচ্ছে অল্প প্রাণ অঘোষ বর্ণ। দন্ত ন হচ্ছে শুধুমাত্র সঘোষ বর্ণ। দন্ত ন কি? শুধুমাত্র সঘোষ বর্ণ। তাহলে এই ছকটি নিশ্চয়ই তোমাদেরকে পরিষ্কার করা আছে, পরিষ্কার করে বুঝতে পারছো যে কতগুলি বর্ণ যে বইয়ের পাতায় বাঁ দিকের দেওয়া রয়েছে। ক, ছ, খ, দ, ব, ঘ, ট, দন্ত ন। এবং এগুলির মধ্যে বেছে নিতে হবে অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ এবং সঘোষ বর্ণ। তাহলে আমরা ছকের মাধ্যমে কিছুটা পরিষ্কার ভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন ঘরে কোন বর্ণের পাশে কোন ঘরে রাইট চিহ্নটি রয়েছে। আরেকবার আমি বলে দিই। ক বর্ণটি অল্প প্রাণ অঘোষ বর্ণ। ছ বর্ণটি মহাপ্রাণ অঘোষ বর্ণ। খ বর্ণটি মহাপ্রাণ অঘোষ বর্ণ। দ বর্ণটি অল্প প্রাণ সঘোষ বর্ণ। ব অল্প প্রাণ সঘোষ বর্ণ। ঘ মহাপ্রাণ সঘোষ বর্ণ। ট অল্প প্রাণ অঘোষ বর্ণ। দন্ত ন হচ্ছে সঘোষ বর্ণ। তাহলে এই ছকটি মোটামুটি ভাবে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তা এটি যদি সম্ভব হয় এখনই তোমরা খাতায় লিখে ফেলবে এবং খাতায় লিখে আমাদেরকে পাঠাবে। আমরা চলে আসি পরের অংশটিতে, অর্থাৎ আমরা 9 দাগ ইতিমধ্যে শেষ করলাম। এটি ছিল আমাদের 9 দাগে। 9 দাগ আমরা শেষ করলাম। এবার চলে যাব 10 দাগে। 10 দাগ পৃষ্ঠা উল্টাতে হবে। পৃষ্ঠা উল্টালে দেখো 10 দাগে লেখা রয়েছে পাঠ থেকে ধনাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো। পাঠ থেকে ধনাত্মক শব্দগুলি বেছে নিয়ে তার একটি তালিকা তৈরি করো। তাহলে এই অংশটি আমরা এবার মুছে দিই 9 দাগের। এটা নিশ্চয়ই তোমাদের হয়ে গিয়েছে। দশের দাগে রয়েছে পাঠ থেকে ধনাত্মক খুঁজে বার করো। যেমন একটি উদাহরণ দেওয়া আছে, দেখো যেমন দেওয়া রয়েছে খস খস। এটা পড়ার আগে আমাদের বুঝতে হবে যে ধনাত্মক শব্দ কাকে বলে।
ধনাত্মক শব্দ হলো তাকেই বলে দুটি শব্দ পাশাপাশি বসে একই মানে বোঝায় এরকম কোন শব্দকে ধনাত্মক শব্দ বলে। যেরকম দেখো ফসফস, ফস একটি শব্দ, ফস আরেকটি শব্দ, কিন্তু আমরা উচ্চারণ করার সময় ফস একই শব্দ এবং ফসও একই শব্দ, কিন্তু দুটি শব্দ আলাদা আলাদা ভাবে লিখতে হচ্ছে, যার ফলে একটি আওয়াজের বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি। তাই এরকম যে শব্দগুলি আমরা পাঠে পেয়েছি, এরকম অনেক শব্দ আমরা পাঠে পেয়েছি, সেগুলিকে বলা হয় ধনাত্মক শব্দ। যে একই শব্দ পাশাপাশি বসে মানে অর্থবহ মানে তৈরি করে, তাকে বলা হয় ধনাত্মক শব্দ। তাহলে এই ধনাত্মক শব্দগুলি পাঠে কি কি আছে আমরা একটু দেখে নিই। পাঠে যে ধনাত্মক শব্দগুলি আমরা পেয়েছি সেগুলি হলো ফসফস, এখানে দেওয়াই রয়েছে, ফসফসের সাথে রয়েছে ফসফস, মট মট, শো শো, সরাত সরাত, দুমদাম, মিট মিট, এবং ফরফর। দেখো এই শব্দগুলো যেরকম ফসফরাস একটা উদাহরণ দেওয়া ছিল, ঠিক এরকমই শব্দ এই পাঠে কিন্তু আমরা এই ধরনের অনেকগুলি শব্দ পেয়েছিলাম। সেগুলির মধ্যে ছিল ফসফস, মটমট, সোর সোর, সরাত সরাত, দুমদাম, মিট মিট, ফরফর। এগুলি কিন্তু সবই ধনাত্মক শব্দ, কারণ দুটি আলাদা আলাদা শব্দ বসে একই অর্থবহ মানে তৈরি করছে, অর্থাৎ এগুলিকে আমরা বলি ধনাত্মক শব্দ। তোমরা খাতায় এই জিনিসটি ঝটপট লিখে ফেলো। এটি একটি নতুন জিনিস আমরা শিখলাম, ধনাত্মক শব্দ। খাতায় লিখে আমাদের পাঠাও, আমরা দেখে তোমাদের সঠিক বা বেঠিক আমরা বলে দেব। তাহলে আমরা 10-এর যে দাগ সেই দাগ শেষ করলাম। এবার চলে আসি 11-র দাগে। 11-র দাগে যে প্রশ্নগুলি রয়েছে, এখানে বলছে বাক্য বাড়াও, তাহলে এটা হয়ে গেছে, আমি মুছে দিই। বলছে বাক্য বাড়াও। বাক্য বাড়াও তাই বলে রয়েছে কতগুলি লাইন দেখো দেওয়া রয়েছে, এবং ব্র্যাকেটে কি নেব কিভাবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন মূলক কিছু রয়েছে। এখানে 11-র 1 দাগে প্রথমটি রয়েছে 11-র 1। এগারোর 1 দাগে রয়েছে আমি নেব, আমি নেব, ব্র্যাকেটে রয়েছে কি নেব। কি নেব দিয়ে আমাকে এই বাক্যটি বাড়াতে হবে। আমি নেব বলে একটি বাক্য শেষ করা রয়েছে, এবং এই বাক্যটিকে আমাকে বাড়াতে হবে কি নেব এরকম কিছু যুক্ত করে। তাহলে আমি এখানে লিখতে পারি আমি তোমার থেকে একটি বই নেব। তাও কি নেব? বই নেব। এই বই নেব দিয়ে আমরা বাক্যটি বাড়িয়ে দিলাম কোনো সংযোগ ছাড়াই। আমি নেব, কি নেব?
আমি তোমার থেকে একটি বই নেব, আমরা বাক্যটি বাড়িয়ে ফেললাম। ঠিক এইভাবেই 11-2 দাগে রয়েছে 11-2 দাগে রয়েছে দাদু অচেতন হয়েছেন। দাদু অচেতন হয়েছেন, ব্র্যাকেটে রয়েছে কিভাবে, তাই তো? এরকম ভাবে রয়েছে দাদু অচেতন হয়েছেন, ব্র্যাকেটে রয়েছে কিভাবে। তাহলে আমাদেরকে এই বাক্যটি বানাতে হবে কিভাবে দাদু অচেতন হয়েছে এই উত্তরটা দিয়ে। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি, দাদু কিভাবে অচেতন হয়েছেন? দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন। ঠিক এইভাবে আমরা বাক্যগুলিকে বাড়াচ্ছি। খুব ভালোভাবে বুঝতে পারছো যে পাশে ব্র্যাকেটে একটি ক্রিয়া দেওয়া রয়েছে, যে বাক্যটি প্রথমে আমাদেরকে দিয়ে শেষ করা হয়েছে, তারপরে ক্রিয়া দিয়ে সেই বাক্যটিকে আমাদের আরো বৃদ্ধি ঘটাতে হবে বা বাড়াতে হবে। তাহলে প্রথম বাক্যটি পেয়েছিলাম আমি নেব, কিন্তু কি নেব এরকম কিছু ছিল না। তাহলে আমরা বাক্যটি বাড়িয়েছি, আমি তোমার থেকে একটি বই নেব। ঠিক একইভাবে 11-2 দাগে রয়েছে দাদু অচেতন হয়েছেন, কিভাবে হয়েছেন সেটা কিন্তু বলা নেই। ঠিক এইভাবে আমরা বাড়াতে পারি কিভাবে দাদু অচেতন, দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন। বোঝা গেল? ঠিক এরকম ভাবে তোমরা বাকিগুলো নিজেরাই চেষ্টা করো করার। আমি পুরো অংশটা দেখিয়ে দিচ্ছি, তবে তোমরা চেষ্টা করো ঠিক এইভাবে নিজেরাই যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে। 11-3 দাগে রয়েছে 11-3 দাগে রয়েছে চাল নিজে গিয়ে কিনে এনেছিল। চাল গিয়ে কিনে এনেছিল, ব্র্যাকেটে রয়েছে কোথা থেকে। চাল নিজে গিয়ে কিনে এনেছিল, কিন্তু কোথা থেকে এটা বলা নেই। কোথা থেকে কথাটি যোগ করে আমরা এই বাক্যটিকে বাড়াবো। এই বাক্যটি কি লিখবো? উত্তরে লিখবো বাজার থেকে গিয়ে চাল কিনে এনেছিল। তাহলে চাল কিনতে আমাদের বাজারে যেতে হয়, সুতরাং কোথা থেকে চাল কিনবো? বাজার থেকে নিজে গিয়ে চাল কিনে এনেছিল। এই বাজার থেকে কথাটি যোগ করে আমরা এই বাক্যটিকে বড় করলাম। সুতরাং 11-3 দাগটি আমরা বুঝতে পারলাম। এবার আসি 11-4 নম্বর দাগে। 11-4 নম্বর দাগে বলেছে নাকে গন্ধ আসছে। নাকে গন্ধ আসছে, কেমন গন্ধ? ব্র্যাকেটে রয়েছে কেমন গন্ধ। নাকে গন্ধ আসছে, কিন্তু কেমন গন্ধ আসছে এটা দিয়ে কিন্তু পরিষ্কার করা নেই। তাহলে আমাকে কেমন গন্ধ দিয়ে বাক্যটিকে বাড়াতে হবে।
তাহলে আমরা এই নাটকেই পেয়েছিলাম নাকে সোদা সোদা গন্ধ আসছে। দেখো আমরা এখানে নাকে সোদা সোদা গন্ধ আসছে এই শব্দটি যোগ করে বাক্যটি কিন্তু বানিয়েছি। আমরা খেয়াল করে দেখো এইখানেও কিন্তু ধনাত্মক শব্দ পেলাম, সোদা সোদা, এটাও কিন্তু ধনাত্মক শব্দ। আগেই পড়ছিলাম আমরা যে ধনাত্মক শব্দগুলি লেখো, আরেকটি ধনাত্মক শব্দ আমরা এখানে পেলাম। তাহলে নাকে গন্ধ আসছে, কেমন গন্ধ? না নাকে সোদা সোদা গন্ধ আসছে। এই গন্ধটা যোগ করে আমরা বাক্যটিকে বাড়ালাম। চলে আসি পরেরটায়। 11-5 দাগে রয়েছে বনবিড়ালের দল বনবিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায়? দেখো এখানে প্রশ্নটা রয়েছে বনবিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে ফিরে যায়, কিন্তু কোথায় ফিরে যায় তার কোনো সুস্পষ্ট ধারণা দেয়া নেই। তাহলে সেটা আমাকে বার করে উত্তরে লিখতে হবে, তাহলেই আমার বাক্যটা বৃদ্ধি পাবে। বনবিড়ালের দল বনবিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। তাহলে বনবিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে কোথায় ফিরে যায়? না আস্তানায়। আস্তানা অর্থাৎ তাদের বাসের যে স্থান, বাসস্থানকে আস্তানা বলে। তাহলে এখানে বনবিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে ফিরে যায়, কিন্তু কোথায় যায় এটা তো বলা ছিল না, তাই আমরা উত্তর লেখার সময় লিখলাম বনবিড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। তাহলে আমাদের কিন্তু 11 দাগ শেষ করে ফেললাম এই 11-5 দাগ দিয়ে। তাহলে তোমরা একটু খাতায় টুকে ফেলো, খাতায় সুন্দর করে লিখে ফেলো। আমরা চলে আসি 12 দাগে। 12 দাগে কি রয়েছে? 12 দাগে রয়েছে নিচে কতগুলি বাক্য দেওয়া রয়েছে। দেখো কতগুলি বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলি কোনটা কর্তা, কোনটা কর্ম ও কোনটি ক্রিয়াপদ খুঁজে বার করতে বলেছে। দেখো পাশে একটি ছক দেওয়া রয়েছে এবং ছকের বাঁদিকে কতগুলি বাক্য লিখে দেওয়া রয়েছে। হ্যাঁ, এই বাক্যগুলি থেকে আমাদের কর্তা বার করতে হবে, কর্ম বার করতে হবে, ক্রিয়া বার করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো কর্তা কাকে বলে, কর্ম কাকে বলে এবং ক্রিয়া কাকে বলে। কর্তা হচ্ছে যে বলছে বা যে করছে কাজটি, তাকে বলা হয় কর্তা। যে কাজটি করছে বা যেটি বলছে সেটি হচ্ছে কর্ম, এবং ক্রিয়া কোনটি? তার মাধ্যমে যে কাজটি করা হচ্ছে, কোনো কাজ করাকে বলা হয় ক্রিয়া। অর্থাৎ বাক্যের মধ্য দিয়ে যদি আমরা কোনো কাজ করার উদাহরণ পাই, সেটি হলো ক্রিয়া। তাহলে আমরা
কর্তা কর্ম ক্রিয়ার সংজ্ঞাটি জেনে নিলাম। এইবার আমরা একটা কর্তা কর্ম ক্রিয়ার একটা ছক তৈরি করি। যে ছকটি আমাদের দেওয়া রয়েছে, এরকম একটি ছক আমাদের দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে কর্তা, তারপর রয়েছে কর্ম, তারপর রয়েছে ক্রিয়া। এইবার প্রথম বাক্যটি আমরা দেখে নিই। 12-র 1 দাগে যে বাক্যটি রয়েছে তা হলো, আমি ওষুধ বলে দিচ্ছি। আমি ওষুধ বলে দিচ্ছি। ঠিক আছে, এইখানে এই বাক্যটি থেকে আমাকে বার করতে হবে কর্তা কোনটা, কর্ম কোনটা, ক্রিয়া কোনটা। তাহলে এখানে যে বলছেন, অর্থাৎ প্রথমে বলেছি যে বলছেন বা যে করছেন তিনি হচ্ছেন কর্তা। যিনি বলছেন বা যিনি কাজটি করছেন তিনি সবসময় বাক্যের কর্তা। অর্থাৎ আমি বলছি, আমি বলে দিচ্ছি, অর্থাৎ আমি কি হচ্ছে কর্তা, আমি কর্তা। তারপরে কর্ম কি আছে, কি বলে দিচ্ছি, ওষুধ। কর্তাকে কি বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্ম বেরিয়ে আসে, তাহলে ওষুধ, আমি ওষুধ। এইবার কি বলে দিচ্ছি, বলে দেওয়াটা একটি কাজ বা ক্রিয়া, এটা আমরা ক্রিয়ার ঘরে লিখবো। আমি ওষুধ বলে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা কিন্তু কর্তা, কর্ম এবং ক্রিয়াকে আলাদা করতে পারলাম বাক্যটার থেকে। ঠিক পরের বাক্যটাই এইভাবেই দেখে নি কি আছে, বাঁকারা লুকিয়ে আছে। বাঁকারা লুকিয়ে আছে। এইভাবে আমরা এইখান থেকে বার করব কর্তা কোনটা, কর্ম কোনটা, ক্রিয়া কোনটা। তাহলে এখানে বেরোবে বাঁকারা। বাঁকারা, কারা লুকিয়ে আছে, বাঁকারা, বাঁকারা, বাঁকারা হচ্ছে লুকিয়ে আছে। কিন্তু এখানে কোনো কর্ম নেই, এখানে কোনো কর্ম নেই, তাই কর্মের ঘরটি ফাঁকা রেখে দিলাম। কি করে আছে, কি করে আছে, লুকিয়ে আছে, অর্থাৎ এইটা হচ্ছে ক্রিয়া, লুকিয়ে থাকাটা একটি কাজ, লুকিয়ে আছে। তাহলে এখান থেকেও আমরা কর্তা পেলাম, ক্রিয়া পেলাম, কিন্তু এই বাক্যে কোনো কর্ম ছিল না, তাই কর্মের ঘরটি ফাঁকা রেখেছি। ঠিক একইভাবে 12-র 3 দাগে রয়েছে, সূর্যি ডুবে গেছে কতক্ষণ। সূর্যি ডুবে গেছে কতক্ষণ।
তাহলে এটা আমাকে ক্রিয়াকর্ম বার করতে গেলে কি করতে হবে? সূর্যি কে ডুবে গেছে? সূর্যি, অর্থাৎ এটি হচ্ছে কর্তা, কিন্তু এখানেও আমরা কর্ম খুঁজে পাইনি, তাই এটা এখানে কোনো কর্ম নেই। ক্রিয়া কি? ডুবে গেছে, ডুবে যাওয়াটা একটি কাজ, অর্থাৎ এটি হলো ক্রিয়া। বোঝা গেল? ঠিক তিনটে এইভাবে আমরা করে ফেললাম। নিজেরা এবার চেষ্টা করো, পরে যে দুটি রয়েছে তোমরা নিশ্চয়ই পারবে। তোমরা তো খুব আমার ভালো ছাত্রছাত্রী, তাই না? তোমরা নিশ্চয়ই পারবে। যারা পারবে না তাদের জন্য আমি বাকি দুটো দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবে। 12 4 দাগে রয়েছে ঝোপরা তাকে টিটকিরি দেয়। ঝোপরা তাকে টিটকিরি দেয়। বোঝা গেল? এখান থেকে যদি কর্তা বার করতে হয় আমাকে কি করতে হবে? প্রথমেই বাক্যটিকে কে দিয়ে প্রশ্ন করতে হবে। ক্রিয়া হচ্ছে টিটকিরি দেয়, অর্থাৎ কে টিটকিরি দেয়? ঝোপরা। কে দিয়ে প্রশ্ন করলেই আমরা পেয়ে যাব। ঝোপরা হচ্ছে এখানে কর্তা। ঝোপরা কি দেয় বা কাকে দেয়? কাকে দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাব কর্ম। ঝোপরা তাকে, অর্থাৎ কর্ম হচ্ছে তাকে। ঝোপরা তাকে টিটকিরি দেয়। কি দেয়? টিটকিরি দেয়, এটা একটি কাজ। আবার এটি ক্রিয়ার ঘরে। টিটকিরি দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কর্তা হচ্ছে ঝোপরা, কর্ম হচ্ছে তাকে, কোন কাজ করা বলতে এখানে টিটকিরি দেওয়া রয়েছে, তাই সেটি ক্রিয়া। টিটকিরি দেয়টি ক্রিয়া। এবং শেষ যেটি রয়েছে সেটি হলো দাদুকে আমি ভালো করে তুলবো। দাদুকে আমি ভালো করে তুলবো। এখানে কর্তাকে, বাক্যটি কে বলছে? আমি বলছি। দাদুকে কে ভালো করে তুলবে? আমি, অর্থাৎ আমি এই কথাটি বলেছি, অর্থাৎ কর্তা হচ্ছি আমি। আমি হচ্ছি কর্তা। কাকে ভালো করে তুলবো? দাদুকে। তাই দাদুকে হচ্ছে কর্ম। দাদু কর্ম। আমি দাদুকে কি করে তুলবো? ভালো করে তুলবো, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে বোঝা গেল প্রথম বাক্যটি ছিল আমি ওষুধ বলে দিচ্ছি। এখানে আমি কর্তা, ওষুধ কর্ম, বলে দিচ্ছি এটা ক্রিয়া। বাঁকারা লুকিয়ে আছে, বাঁকাটা হচ্ছে কর্তা, এখানে কোনো কর্ম ছিল না, ক্রিয়া হচ্ছে লুকিয়ে আছে। সূর্যি ডুবে গেছে কতক্ষণ, সেখানে কর্তা হচ্ছে সূর্যি, সেখানেও আমরা কর্ম খুঁজে পাইনি, ক্রিয়া হচ্ছে ডুবে যাওয়া। ঝোপরা তাকে টিটকিরি দেয়, এখানে ঝোপরা হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে তাকে, ক্রিয়া হচ্ছে টিটকিরি দেয়। আমি দাদুকে ভালো করে তুলবো, এখানে আমি হচ্ছি কর্তা, দাদুকে হচ্ছে কর্ম এবং ভালো করে তোলাটা হচ্ছে ক্রিয়া। তো সুতরাং তোমরা নিশ্চয়ই আজকে ব্যাকরণ অংশটিকে, আজকে আলো নাটকের যে অংশটুকু পড়ালাম পুরোটাই ব্যাকরণের অংশ ছিল। এই ব্যাকরণ অংশটুকু নিশ্চয়ই তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকে এইটার সাথে সাথে আলো নাটকের পর্যায়েও শেষ করছি এবং আলো নাটকের হাতে কলমের যে পর্যায়টি সেটিও আমরা শেষ করছি। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। টাটা।